বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রিয়নীতা শেখ হাসিনা তিনি ভারতের দি ওয়াল নিউজে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি যে কথাটি বলেছেন, সংগঠনকে আগামী দিনে তিনি আবার নতুন করে সাজাবেন। তার এই বক্তব্য আমরা তৃণমূলের কর্মীরা অত্যন্ত উজ্জীবিত হয়েছি। তিনি বলেছেন, জনবিচ্ছিন্নদের ছড়িয়ে নেতৃত্বে আনব এবং তৃণমূলের দলের কিছু মৌলিক পরিবর্তন করা হবে এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনের দিকে নেতৃত্বে নিয়ে আসা হবে এবং শহরকেন্দ্রিক নয়, ঢাকা শহরকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় যারা দায়িত্বশীল নেতা, স্থানীয় নেতৃত্বকে এগিয়ে আনা হবে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আমরা তৃণমূলের কর্মী জীবনের যৌবনের সবটুকু সময় এই দলের জন্য কাজ করে জীবনে দল থেকে কোনো দিন 10 টাকার সুবিধাও নেয়নি, দলের পদ পদবীর জন্য কারো পদলেহন করি নাই, আর ভবিষ্যতেও দলের কোনো পদ পাওয়ার জন্য ওই প্রত্যাশিত নয়। যার জন্য দলের ভুল ত্রুটিগুলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপনার দৃষ্টিগোচর করার জন্য আমার সামান্য কিছু নিবেদন আপনার তরে। আমি শুধু এখন আজকের সময় স্বল্পতার কারণে আমি শুধু ঢাকা মহানগর বলব। ভুল ত্রুটিগুলো আমাগুলো কোথা থেকে আসছে আমি প্রথমেই বলে যাচ্ছি যে বঙ্গবন্ধু যখন ছিলেন, হয়তো তো আমি তখন স্কুলে পড়ি, ওনার শাসনামলে আমরা দেখেছি। আমরা তখন আওয়ামী লীগের মধ্যে শুধু বঙ্গবন্ধুর আত্মীয় বলতে রাজনীতিতে শুধু দুটা নামই শুনতাম, আব্দুর রব সেনিয়াবাদ এবং লিটন চৌধুরীর বাবা ইলিয়াস চৌধুরী। এই দুটা নামই শুনতাম যে ওনার আত্মীয়। এরপরে ওনার যে ভাই নাসির, ওনার নামও আমরা শুনতাম না। তখন আত্মীয়তা বলতে সংগঠনে এমন ছিল না। কিন্তু প্রিয় নেত্রী, আপনি ক্ষমতায় আসার পর এতই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আত্মীয়, আপনার পরিবার ছাড়া বাহিরে হয়তো আপনার সন্তান, আপনার মেয়ে, তারা রাজনীতি নেয়, কিন্তু আপনার আত্মীয় স্বজনরা এমনভাবে জাল বিছিয়ে পড়েছে যে তারা আপনার থেকে আরও বড় আওয়ামী লীগার। আর তাদের কাছে যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা তাদের সামনে যাওয়ার মতো সাহসটুকু বড় বড় নেতাদেরও হয় না, আমরা দেখেছি। তাদের এত দম্ভ ছিল। আর বিশেষ করে ওমর ফারুক চৌধুরী যা করে গেছে, আওয়ামী লীগটা নিঃশেষ করে দিয়ে গেছে। এরপরে আপনার শেখ হেলালের মেয়ের জামাই পার্থ, সে আপনি ক্ষমতায় থাকতেও সে কী ধরনের কথা বলেছে, আর আপনার ক্ষমতা যাওয়ার পর সে একইভাবে এত নোংরাভাবে সে আপনাকে এবং আওয়ামী লীগ ব্যাপারে সে বলছে, বরঞ্চ দল ক্ষমতা থাকতে প্রচুর সুবিধা নিয়েছে ওরা। তাই এই পরিবারতন্ত্রটাকে প্রথম সরাতে হবে। এই পরিবারতন্ত্রটা বাংলাদেশের আওয়ামী লীগের যারা এমপি হয়েছে, মহানগর থানাতে, উপজেলাতে যারা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ওদের এই আত্মীয় স্বজনদের নিয়ে এমন বাণিজ্য করেছে, সারা সংগঠনের দিকে কারো খবর ছিল না, শুধু অর্থবিত্ত কীভাবে ইনকাম করা যায়। তাদের মনে এমন একটা অবস্থা হয়েছিল যে তাদের ধারণা হয়েছিল যে কোনোভাবে হোক দলের একটা মনোনয়ন নিতে হবে। মনোনয়ন নিলে তাদের তৃণমূলে একটা ধারণা, যে কোনো একজন এমপি হলে সে যদি কোনো চুরিদারি নাও করে, ঘরে বসে থাকলেও তার 500 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হবে। তাই যে কোনোভাবে সে একটা মনোনয়ন পাওয়ার জন্য এমন অবস্থা করেছে তৃণমূলে, আমরা দেখেছি। আর সাংগঠনিক দীর্ঘ ঢাকা শহরে এমন অনেক থানা আছে 28 বছর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নাই। আমি এমন একটা থানা সম্বন্ধে আমার আইডিয়া আছে। ওই থানাতে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই এক ঘরোয়া মিটিংয়ে তিনি বলেছিল, তিনি বলেছি এই থানাতে সভাপতি ওয়ার্ডে
থানাতে মিলিয়ে সভাপতি সাধারণ সম্পাদক মিলিয়ে 28 জন। এই 28 জন মানুষের দীর্ঘ 28 বছর, 25, 26, 27 বছর এই 28 জন মানুষ এই সংগঠনটা চালিয়ে গেছে। আপনারা এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি 28 বছরও করতে পারেন নাই। কিন্তু এই কীভাবে যে এই দলটা, এই থানাতে দলটা টিকে আছিল, তিনি বলছেন যে আল্লাহ হয়তো এই দলটাকে চালিয়ে রেখেছে, না হলে এটা মানুষ দ্বারা চালানো সম্ভব না। চাই আমি একটা উদাহরণ দিলাম। একটা থানাতে থানার সভাপতি সাধারণ সম্পাদক, কয়েকটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, কয়টা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, সব মিলিয়ে 28 জন। এই 28 জনের 25, 26, 27 বছর সংগঠনটা চালিয়েছে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, আমি একটু পিছনের দিকে যেতে চাই। ঢাকা মহানগরে প্রথম হানিফ ভাই, মায়া ভাই, তারাই তখন ফার্স্ট শুরু হয়ে গেল যে এই যে তখন ঢাকাতে 90টা সম্ভবত ওয়ার্ড ছিল। এই 90টা ওয়ার্ডে ভাগ করে 90টা ওয়ার্ডের মধ্যে এক ওয়ার্ডে সভাপতি যদি মায়া ভাই দেয়, সভাপতি সাধারণ সম্পাদক দিবে হানিফ ভাই, আরেক ওয়ার্ডে সভাপতি হানিফ ভাই দিলে মায়া ভাই, এইভাবে 90টা ওয়ার্ড তারা ভাগ করে নিয়েছে। তখন থেকেই এই যারা পদপদবি পাওয়ার জন্য, তখন মায়াবাই তার অধীনস্থ, তাকে যারা শ্রদ্ধা করে, তার প্রতি যারা সহানুভূতি আছে, সে দলের যেই অস্তরণা দল তার দাবিদারি যে করেছে, তাদেরকে ওয়ার্ডের মধ্যে, থানার মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক বানিয়েছে। হানিফ ভাইও তার অধীনস্থ, তার বিশ্বস্ত যারা ছিল, দলের প্রতি তার সেই লোকের কতটুকু আস্থা আছে, কতটুকু নেতৃত্ব আছে, ওটা বড় কথা না। কিন্তু তাদের এই মায়াবাই, হানিফ ভাই, তাদের প্রতি কার বেশি আস্থা আছে, তারা কে বেশি পদগ্রহণ করেছে, তাদেরকে এই তখন থেকে গ্রুপিং শুরু হয়েছে। এরপরে এই দিন দিন এই কমিটিগুলো তো হয় নাই। তখন যে কমিটিগুলো হয়েছে থানাতে, এমন এমন লোককে কমিটি দেওয়া হয়েছে, জীবনে কোনো দিন রাজনীতিতে তার কোনো অবদান ছিল না। হ্যাঁ ছিল, নেতাদের পদগ্রহণ করেছে, নেতাদের ফরমাইশ শুনেছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে নেতাদেরকে হৃষ্টপুষ্ট করেছে। ওই সব লোককে থানাতে, ওয়ার্ডে তারা ম্যাক্সিমাম জায়গায় দিয়েছে। পরবর্তীতে এই যে এমন একটি ধারাবাহিক অবস্থার সৃষ্টি হয়েছে, আমি বেশি দিনের কথা বলবো না, এই গত মহানগরের দক্ষিণ উত্তরের এই কমিটিগুলো আপনি দেখেছেন। প্রিয়ন্তীরা, আপনি মহানগর উত্তরে 3বার কমিটি দিয়ে 3বার কমিটি স্থগিত করেছেন। বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে অর্থ বাণিজ্য হয়েছে, কেউ বিএনপি জামাতের লোককে কমিটিতে পদায়ন করা হয়েছে। আর দক্ষিণে যেই আমাদের মানাফি ভাই আর হুমায়ুন ভাই, ওরা দুজনে এমন একটা অবস্থা, এখন 75টা ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণে, আর উত্তরে 55টা। আমি দক্ষিণের কথাটা সংক্ষেপে বলছি, যে এত কিছু বলতে গেলে সময় সংকীর্ণতা বলা যাবে না। এই দক্ষিণে 75টা ওয়ার্ড, এমন একটা অবস্থা হয়েছে, দীর্ঘদিন তারা 5-6 বছর হয়ে গেছে, তারা পূর্ণাঙ্গ কমিটি করে নাই। তারা একটি ওয়ার্ডে, 75টা ওয়ার্ডে তারা এইভাবে ভাগ করেছে। সভাপতি দিবে হুমায়ুন ভাই, সাধারণ সম্পাদক দিবে মানাফি ভাই, আবার কোনো জায়গায় সভাপতি দিবে মানাফি ভাই, হুমায়ুন ভাই দিবে সেক্রেটারি। এইভাবেই তারা ভাগ করে নিয়ে এই বাণিজ্য শুরু করে দিয়েছে। তারা কমিটির একটি পদে, একটা ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক হবে 2 জন, কিন্তু সাধারণ সম্পাদকের জন্য 7-8 জনের থেকে টাকা নিয়েছে। আবার সভাপতি করার জন্য 7-8 জনের টাকা দিয়েছে। আমি এমনও দেখেছি, একটা কাউন্সিলর, আমি নাম বলতে চাই না, ঢাকা মহানগর দক্ষিণের একটা কাউন্সিলর 10 জন লোকের 10টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বানানোর জন্য, থানাতে পদ দেওয়ার জন্য, সে 10 জনের থেকে টাকা নিয়ে এই মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদককে দিয়েছে। আপনি চিন্তা করেন, যদি একটা ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য 40 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, অনেকে গাড়িও দিয়েছে, যদি 30 লাখ করে দেওয়া হয়, কত কোটি টাকা, 20, 22, 23, 25 কোটি টাকা ওঠে। একটি ওয়ার্ডে
সভাপতি সাধারণ সম্পাদক পদ দেওয়ার জন্য 27 জনের থেকে টাকা নিয়েছে। এভাবে নিয়ে তারা খালি লেট করেছে। এই দীর্ঘ যে আন্দোলন হয়েছে, আমাদের কোনো ঢাকা শহরে কয়েকটা ওয়ার্ডের মধ্যে সম্ভবত কমিটি ছিল, এ পূর্ণাঙ্গ কমিটি না। এই 75টা ওয়ার্ডের মধ্যে কমিটি নেই। এই কমিটি ছাড়া ঢাকা মহানগরের এই আন্দোলন কিভাবে ট্যাকেল দেওয়া হয়েছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তো অর্থ বাণিজ্য হয়েছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়? 2024 সালের 5ই আগস্টের পর প্রিয়নীতে আপনি চলে যাওয়ার পর আপনি দেখেছেন যে এই যারা এত অর্থবিত্তের মালিক হয়েছে, যারা কোনোদিন 2-4-5 লাখ টাকা একসাথে দেখে নাই, তারা কোটি কোটি টাকা, শত কোটি টাকার মালিক, ঢাকা টগনে বাড়ি, গাড়ি, পাচারো গাড়ি, তাদের এত টাকা পয়সার মালিক হয়েছে। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর তারা এমনভাবে, কেউ বিদেশে কেউ দেশে, এমনভাবে লুকিয়ে গেছে যে আর কর্মীদের দিকে আর এই কামলারা, দলের কামলারা দীর্ঘদিন 20 বছর, 25 বছর, 30 বছর নেতাদের দাবিদারি করে যাচ্ছে। নেতারা তো 10 টাকা দেয়ই নাই, বরঞ্চ তাদেরকে বলা হতো হ্যাঁ তোমাকে কমিটিতে পদ দেওয়া হবে, তুমি 50 জন লোক নিয়ে আসো, 200 জন লোক নিয়ে আসো। এভাবে তাদেরকে দিয়ে মিটিং মিছিল করিয়েছে। কিন্তু নেতারা পয়সা খরচ করে নাই। এই নেতারা এখন এত টাকার মালিক হয়েছে, তারা এখন ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে আছে। তারা মনে করে যে অনেক টাকার মালিক হয়েছি, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসে না আসে, আমি আর টাকা খরচ করতে চাই না। তাই তারা এখন এই টাকা নিয়ে বিএনপি জামাতের অনেক লোককে তারা টাকা দিচ্ছে, যে তারা যখন সেফ মতো তাদের ব্যবসা বাণিজ্য থাকে, তাদের বাড়িঘরে যেমন হামলা না হয়। কিন্তু এই কামলারা, তৃণমূলের কর্মীরা এখনও একই অবস্থায় খেয়ে না খেয়ে আছে। তারা রাজপথে আন্দোলন সংগ্রামে যেতে পারছে না। তাই আগামী দিনে 2024 সালের 5ই আগস্টের পর আপনি দেখেছেন, ফেসবুকেও দেখবেন, 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশে অনেক নেতা আছে প্রতিটি থানা, নির্বাচনী এলাকায় এবং ইয়াতে। তারা আগে পদবীধারী কোনো নেতাই ছিল না, কিন্তু তারা যারা জেলে গিয়েছে তাদের পরিবারের দিকে খেয়াল রেখেছে, জেলে গিয়েছে তাদেরকে জেলে থেকে বার করার জন্য, এবং যারা নিরীহ কর্মী তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। ভবিষ্যতে এইসব যারা সহযোগিতা করেছে তারা অতীতে কী ছিল, দলের কোন পদে ছিল সেটি কথা নয়, আগামীতে তাদেরকে পদায়ন করে, তাদেরকে দায়িত্ব দিয়ে, দলের মনোনয়ন দিয়ে এবং থানা, ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলাতে তাদেরকে দায়িত্ব দিয়ে আগামী দিনে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখতে হবে কাদের কোনো সন্ত্রাস, চাঁদাবাস নয়, কাদের সামাজিকভাবে তাদের মূল্যায়ন আছে, এলাকার মধ্যে তাদের মূল্যায়ন আছে, সামাজিকভাবে তারা গ্রহণযোগ্য, এইসব লোকগুলোকে আওয়ামী লীগের, যদি অতীতে কে কী করেছে, 30 বছর এই করেছে, 50 বছর, এসব আমরা আর দেখতে চাই না। এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আগামীতে এখন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে অনেক নেতারা ঢাকা শহরে তারা বিভিন্ন জায়গায় আসে থাকে, তাদের নির্দিষ্ট কিছু লোককে কিছু টাকা দিয়ে আজানের সময় সকালবেলা 30 সেকেন্ডের একটা মিছিল করে তাদের ছবি দিয়ে এটা প্রচার করা হয়। এটা শুধু প্রচার করে এই জন্য ভবিষ্যতে তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন তারা মনোনয়ন চাইবে, দলের সভাপতি, সাধারণ সভা, এই কারণে, কিন্তু দলের জন্য না। দলের নিবেদিত প্রাণকর্মীদের কোনো খবর হচ্ছে না। এই ভাই লীগের কারণে আওয়ামী লীগ আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ভাই লীগকে হটিয়ে দলের নিবেদিত প্রাণকর্মী যারা ফেসবুকে রাজপথে কাজ করছে তাদেরকেই আগামীতে দলে মূল্যায়ন করে করা হোক। এখনও দেখা যাচ্ছে যে মহানগর বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন, যারা এই স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করছে, তাদের দাবিদার যারা, তাদেরকে নিয়ে যোগাযোগ করছে, অনলাইনে, টেলিগ্রামে মিটিং করছে, আপনাকে তৃণমূলের প্রকৃত চিত্রগুলা আপনার কাছে পৌঁছাচ্ছে না। তারা তাদের দাবিদারি দিয়ে, তাদের গুণগান নিয়ে এই টেলিগ্রাম গ্রুপে এই মিটিংগুলো করছে। তাই আমার কথা হলো, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আগামীতে যারা দলের জন্য কাজ করেছে, ফেসবুকে 2024 সালে 5 পর ফেসবুকে সবার প্রমাণ আছে, এগুলা দেখে ভবিষ্যতে ভালো, সৎ, সামাজিকভাবে মূল্যায়ন আছে ওইসব লোককে দলের পদ পদবি দিয়ে, মনোনয়ন দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।